কিছুক্ষণ পর ফিরে এসে খাইয়ে দাও আমাকে। মানে মানে বোঝো না? বিরিয়ানি খাইয়ে দাও আমাকে। কেন? আপনার নিজের হাত নেই? ওটা দিয়ে খান। আমাকে বলছেন কেন? আমি বলছি তোমাকে খাইয়ে দিতে। পারবো না। কি বললে আবার বলো তো? ওনার কথা শুনে ওনার দিকে তাকালাম, সাথে সাথে কয়েকটা ঢোক গিলে ফেললাম। কি ভয়ঙ্করভাবে তাকিয়ে আছেন তিনি আমার দিকে। ভয়ে রীতিমতো হাত পা কাঁপছে আমার। কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, মানে বলছিলাম কি, রিহান আছে এখানে, আমি কিভাবে করব আপনিই বলুন। বলেই কিছুটা হাসার চেষ্টা করলাম। ভেবেছিলাম কাজ হবে, কিন্তু হলো না। বলে না, যা হবার তা শত চেষ্টা করার পরও আটকানো যায় না। আমার সাথে ঠিক তেমনই হলো। আমার কথা শুনে রেয়ান রিহানের দিকে তাকালো। একটা মিষ্টি হাসি দিয়ে তাকে জিজ্ঞেস করলো, রিহান, তোমার মা যদি আমাকে আর তোমাকে খাইয়ে দেয় তাহলে কেমন হয়? রেয়ানের কথা শুনে রিহান কি বুঝলো জানি না, কিন্তু সেও রেয়ানের সাথে তাল মিলিয়ে একটা ক্যাবলা হাসি দিয়ে বলল, মা, ভালোই হবে। বাবার আমি একসাথে তোমার হাতে খাবার খাবো, খাইয়ে দাও না প্লিজ। আমি কি করব বুঝতে পারছি না। একবার রেহানের দিকে তাকাচ্ছি তো একবার রিহানের দিকে। এবার রেহান কিছুটা বিরক্ত হয়ে বলল, কি হলো, খাইয়ে দিচ্ছ না কেন? নাকি অন্য কোনো ব্যবস্থা করব? রেয়ানের কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। অতঃপর খাইয়ে দেওয়া শুরু করলাম রেয়ান আর রিহানকে। প্রথমে রিহানকে খাইয়ে দিলাম, তারপর রেয়ানকে। রেয়ানকে খাইয়ে দিতে খুব অস্বস্তি হচ্ছে আমার। তাছাড়া রেয়ান বারবার আমার হাতে কামড় দিচ্ছে। এবার তো খুব জোরেই কামড়টা দেয়। সাথে সাথে আমি বলে চিৎকার করে উঠি। রেয়ান একটা বাঁকা হাসি দিয়ে নিজের নখ দেখতে দেখতে বলে, কি হয়েছে মরুভূমি, কোথাও কি ব্যথা পেয়েছো? তার কথা শুনে ইচ্ছে করছিল হাতের পাশে থাকা প্লেটটা দিয়ে তার মাথায় জোরে একটা বাড়ি দিই, কিন্তু আমি নিরুপায়। এটা যদি করি তাহলে পরে কি না কি করবে আমার সাথে, বলা তো আর যায় না। সে যদি পুলিশ হতো না তাহলে মানা যেত, কিন্তু সে তো আস্ত একটা গুন্ডা পুলিশ। প্রায় 1 ঘন্টা পর রেয়ান আর রিহানকে খাওয়ানো শেষ হয় আমার। আমি বুঝতে পারছি না, রেহানও কি রেয়ানের সাথে মিলে গেছে নাকি? আজকে দুজনেই একাধারে খাবার খাইয়েই যাচ্ছে, পেট যেন তাদের ভরছেই না। অবশেষে 1 ঘন্টা পর তাদের পেট মনে হয় একটু হলেও ভরেছে, আর আমি মুক্তি পেয়েছি। খাওয়ানো শেষ হতেই রেয়ান রিহানকে নিয়ে ড্রয়িং রুমে চলে যায় টিভি দেখার উদ্দেশ্যে, আর আমি মায়ের জন্য খাবার বাড়ছি। রেয়ান আসার পর থেকে মা একবারের জন্য রুম থেকে বের হননি। তার নাকি রেয়ানকে ভালো লাগে না। খাবার খাওয়ার জন্য যখন মাকে ডাকতে গিয়েছিলাম, তখন মা সাফ সাফ মানা করে দেন যে তিনি রেয়ানের সাথে এক টেবিলে বসে খাবেন না। যদি খান তাহলে নিজের রুমে বসে খাবেন। তাই আমিও খাবার নিয়ে যাচ্ছি তার রুমে, সাথে আমার খাবারটাও। মা আর আমি একসাথেই খাবো। মার রুমে ঢুকতেই দেখি মা বসে আছেন বিছানায়। আমিও মায়ের পাশে গিয়ে বসি। তারপর মাকে বলি, মা, নাও, খাবার এনেছি তো, খাও এখন প্লিজ। দেখো, খাবারের সাথে এভাবে রাগ করে থাকা ভালো না। আমি খাবো না। প্লিজ মা, জেদ করো না। দেখো, আমিও খাইনি খাবার, তোমার সাথেই খাবো ভেবেছিলাম। এখন যদি তুমি না খাও তাহলে আমিও খাবো না। আমার কথাটা শুনে মা খাবারের প্লেটটা নিতে নিতে বলে, তুই যা করছিস তা কি ঠিক মীরা? কি করেছি আমি? এই যে ওই ছেলেটার সব কথা শুনছিস, আবার বাসাতেও আসতে দিচ্ছিস, কোনো প্রতিবাদ করছিস না। কেন কোনো প্রতিবাদ করছিস না ওই ছেলেটার? আবার আমাকেও করতে দিচ্ছিস না। আমি নিরুপায় মা। তুমি জানো না রেয়ান ঠিক কেমন, এমনকি আমিও জানি না। ও যা চায় তা ও আদায় করেই নেয়। এতদিনে ঠিক বুঝে গেছি ওকে। আমরা কিছু করতে পারবো না ওর। কেন পারবো না? ও পুলিশ বলেই যা ইচ্ছে তাই করবে নাকি? এটাই তো ব্যাপার মা। ও শুধু পুলিশ না, ও দেশের টপ বিজনেসম্যানদের একজনের ছেলে। আমরা চাইলেও কিছু করতে পারবো না। পরে যদি কিছু বলি তাহলে হয়তো আমাদেরই ক্ষতি হবে। তাছাড়া তুমি দেখেছো রেয়ানের রিহানের সাথে কত ভালো ভাব হয়েছে। ও যদি রিহানের কিছু ক্ষতি করে দেয়, আমি চাই না মা আমার কোনো ভুল সিদ্ধান্তের জন্য রিহানের কিছু হোক। ও যদি তোকে বিয়ে করতে বলে তাহলে করবি? কি হলো বল? না। তাহলে? মা, প্লিজ এই ব্যাপারে আমাকে আর কিছু বলো না। এত প্রেশার আমি নিতে পারছি না। কথাটা শুনে মা চুপ হয়ে গেলেন। হয়তো ভাবছেন আসলেই আমি এত প্রেশার নিতে পারবো না। চুপচাপ খেয়ে নিলাম দুজনেই। খাওয়া শেষে সব ঠিকঠাক করে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। ড্রয়িং রুমে যেতেই আমি অবাক।
রেয়ান আর রিহান সেই লেভেলের দুষ্টুমি করছে। আজ প্রথম মানুষটাকে হাসতে দেখলাম। খুব প্রাণবন্তভাবে হাসছে সে, সাথে আমার ছেলেটাও। খুব তাড়াতাড়ি আপন করে নিয়েছে সে রেয়ানকে। আমি তাদের মাঝে উপস্থিত হতেই রেয়ান হাসি বন্ধ করে দেয়, আমাকে বসতে বলে। রিহানকে বলে, রিহান তুমি তোমার নানুর কাছে যাও তো, আমি আর তোমার মা একটা জরুরি কথা বলবো। আচ্ছা বাবা, বলি রিহান দৌড়ে মায়ের রুমে চলে যায়। রিহান যেতেই রেয়ান ঠিক করে বসে, শান্ত কণ্ঠে আমাকে জিজ্ঞেস করে, রিহান বলছিল ওর নাকি 4 বছর বয়স। তাহলে তোমার কি 15-16 বছরে বিয়ে হয়েছিল? কথাটা শুনে আমি রেয়ানের দিকে তাকালাম। সে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো উত্তরের আশায়। আমি তার দিকে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলি। আমাকে কিছু বলতে না দেখে সে আবারও বলল, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তরটা কি দেওয়া যায় না? হ্যাঁ। তাহলে বলো, তোমার কি 15-16 বছরে বিয়ে হয়েছিল? হ্যাঁ। কেন? সে এবার কৌতূহল নিয়ে আমার দিকে ফিরে বসলো, সাথে আছে তার সেই তীক্ষ্ণ দৃষ্টি। আমি মাথা নিচু করেই বলতে লাগলাম, আমি অনেক গরিব ঘরের মেয়ে। বাবা টাকার জন্য আমাকে একটা বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন। আমার কথা শেষ হতেই রেয়ান সোফার সাথে হেলান দিয়ে আয়েশ করে বসে। তারপর বলে, এবার বুঝলাম তোমার মতন একটা মেয়ে ডিভোর্সি কেন। হয়তো তোমার যার সাথে বিয়ে হয়েছে সে বুড়ো ছিল, তোমাকে অনেক মারতো, আর তার নারীর নেশা ছিল। কয়েকদিন যাওয়ার পর তার তোমাকে ভালো লাগছিল না, তাই তোমাকে ছেড়ে চলে গেছে, তাই না? কথাটা শুনে আমি রেয়ানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, জীবনেও না। আমার যার সাথে বিয়ে হয়েছে তার ঠিক বয়সী ছিল, আর সে অনেক ভালোও ছিল। তাহলে তুমি কিছু বলছো না মানে? আমি ভাবছি যা তাহলে ওটাই সত্যি। তাছাড়া অন্য কোনো কারণ তো আমি দেখছি না। তোমার এক্স হাজব্যান্ড নিশ্চয়ই খারাপ ছিল। ওনার কথাগুলো শুনে রাগ হচ্ছে আমার, প্রচুর রাগ। রাগ সামলাতে না পেরে জোরে জোরে চিল্লিয়ে বললাম, আমার শুভ অনেক ভালো, বুঝেছেন? অনেক ভালো। ও আমাকে অনেক ভালোবাসতো। কথাটা বলতে গিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে আমার চোখ থেকে। রেয়ান কিছু বলতে যাবে তখনই তার ফোন আসে। স্ক্রিনে থাকা নামটা দেখে সে কিছু না বলে বের হয়ে যায় বাসা থেকে। আর আমি সেখানেই বসে আছি। আসলেই কেন শুভ আমাকে রেখে গিয়েছিল, কারণটা যে এখনো আমার অজানা। সকালে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে যাচ্ছি আমি। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি রিক্সার অপেক্ষায়, কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না। বাধ্য হয়ে ফুটপাত দিয়ে হাঁটছি। হঠাৎ মনে হয় আমার পাশে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর সেটা আমার সাথেই এগোচ্ছে। পাশে তাকাতেই দেখি রেয়ান। সে গাড়ি চালাচ্ছে, ঠিক চালাচ্ছে না, আমি যেভাবে হাঁটছি সে ঠিকভাবেই গাড়িটাকে আগাচ্ছে। আমাকে তার দিকে ফিরতে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলে, হাই মরুভূমি। কথাটা শুনেও না শোনার ভান করে হাঁটতে থাকি। তার সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। কি ভাবে কি সে আমাকে? আমার কি কষ্ট হয় না? রাগ নেই আমার মাঝে? কাল যা হলো তার জন্য খুব রেগে আছি আমি তার উপর। আজ যাই করুক না কেন কথা বলবো না আমি তার সাথে। এদিকে রেয়ান বকবক করেই যাচ্ছে, কিন্তু তাতে বিন্দু মাত্র পাত্তা দিচ্ছি না আমি। এবার বেশ বিরক্তি নিয়ে সে বলল, মরুভূমি গাড়িতে ওঠো। তোমাকে আমি কি বলেছি? ওঠো গাড়িতে। এবার কিছুটা রেগে বলল কথাটা রেয়ান, কিন্তু তাও আমি পাত্তা দিলাম না তাকে। নিজের মতোই হাঁটছি। হঠাৎ রেয়ান গাড়ি থেকে নেমে আমাকে কোলে তুলে নিল। সাথে সাথে আমি আশেপাশের দিকে তাকাতে শুরু করলাম। রাস্তার সমস্ত মানুষ আমাদের দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। কিছু মানুষ তো মুখ টিপে টিপে হাসছে। এসব দেখে আমি নিজেকে যথাসম্ভব রেয়ানের থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারলাম না। রেয়ান আমাকে গাড়িতে বসিয়ে গাড়ি লক করে দিল। এতে কিছুটা জোরেই রেয়ানকে বললাম আমি, আপনি যা করছেন তা একদমই ঠিক না। সবসময় আপনি যা চাইবেন তা কিন্তু হবে না। আমার কথাটা শুনে রেয়ান আমার দিকে কিছুটা ঝুঁকে বলল, সবসময় আমি যা চাইবো তাই হবে? আজ তোমার অতীতটা জেনেই ছাড়বো। বাগান জাতীয় কোনো জায়গায় আছি আমি আর রেয়ান। চারপাশে ফুলের ঘ্রাণ ছড়িয়ে ছিটিয়ে আছে। বিরাট বড় গাছের নিচে বসে আছি আমি, আর আমার পাশেই বসে আছে রেয়ান। সে বারবার আমার দিকে তাকাচ্ছে, হয়তো উত্তরের আশায়। কিন্তু তা বুঝতে পেরে কোনো কথা বলছি না আমি, চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। এবার কিছুটা অস্থির হয়ে রেয়ান জিজ্ঞেস করে, মীরা, তুমি কি আমাকে তোমার অতীতটা বলবে না? কি ব্যাপার মিস্টার রেয়ান, আজ প্রথম আমাকে নাম ধরে ডেকেছেন আপনি? না, প্রথমবার না, দ্বিতীয়বার। ও, কথা পেঁচিও না তো, যা জানতে চাই তা তাড়াতাড়ি বলো, না হলে। তার কথা শেষ হওয়ার আগেই আমি বলতে শুরু করলাম,
আপনাকে তো বলেছিলাম আমরা অনেক গরিব। বাবা লালন পালন করতে পারতেন না আমার, তাই 16 বছর বয়সেই বিয়ে করিয়ে দেন আমাকে। যার সাথে আমার বিয়ে হয়, বিয়ের আগে পর্যন্ত তার কোনো কিছুর সম্পর্কে জানতাম না আমি। শুধু শুনেছিলাম সে অনেক বড় লোক, আমাকে অনেক সুখে রাখবে। আমিও মেনে নিলাম। এছাড়া যে কোনো উপায় ছিল না আমার। না খেয়ে থাকার থেকে বিয়েটা করে ফেলাই উত্তম মনে করেছিলাম। যা কিছুই হোক না কেন, দুমুঠো ভাত তো খেতে পারবো। আপনি কালকে একটা কথা বলেছিলেন, হয়তো আমার স্বামী বুড়ো হবে অথবা তার নারীর নেশা আছে। বিয়ের আগে আমার সেটাই মনে হয়েছিল। না হলে আমার মতন একটা গরিব মেয়েকে একজন বড়লোক ছেলে বিয়ে করবে কেন? কিন্তু আমি ভুল ছিলাম। বিয়ের রাতে যখন তাকে দেখলাম, তখন আমি পুরো অবাক। একজন সুপুরুষ আমার সামনে বসেছিল। সত্যি বলতে এত সুন্দর পুরুষ আমি কখনো দেখিনি। তখনই তার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। সেই রাতে অনেক কথা বলি আমি তার সাথে। কথায় কথায় জানতে পারি তার নাম শুভ। সে নাকি আমাকে একটা পার্কে দেখেছিল। তখনই আমাকে পছন্দ হয় তার, আর আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেন। উনি অনেক ভালো ছিলেন, আমার অনেক খেয়াল রাখতেন। শুভর পরিবার বলতে আমি আর তার ছোট বোন রিহাই, এছাড়া আর কেউ ছিল না। ছোটবেলাতেই তার বাবা মা মারা যান। আত্মীয় স্বজনরাও সব দেশের বাইরে থাকেন। শুভ চেয়েছিলেন আমি যেন কলেজে ভর্তি হই। ভর্তি হয়েও ছিলাম, কিন্তু কিছুদিন পরই জানতে পারি আমি প্রেগনেন্ট। জানেন, যেদিন ওনাকে এই কথাটা বলি, তখন তিনি অনেক কেঁদেছিলেন। এই জন্য না যে আমাদের বেবি হবে, কেঁদেছিলেন কারণ আমার বয়স কম। এত কম বয়সে আমি বেবি কিভাবে নেব, আর কিভাবেই বা পড়ালেখা করব। অনেকবার চেয়েছিলেন বেবিটা নষ্ট করে ফেলতে। আমি একটু বড় হই, তখন বেবি নেবেন। কিন্তু আমি মানা করি। কেন যেন মনে হয়েছিল বেবিটা আমার প্রয়োজন। দেখুন না, আসলেই ও আমার প্রয়োজন। এখন তো ওকেই আমার লাগে, তাই না? ওকে ছাড়া যে আমি বাঁচতেই পারতাম না। যখন রিহান হয়, তখন শুভ চেহারা দেখার মতন ছিল। অনেক খুশি ছিলেন তিনি। ভেবেছিলাম রিহান হওয়ার পর আর পড়ালেখা করতে পারবো না। কিন্তু জানেন, শুভ আমাকে পড়ালেখা করতে দিয়েছিল। সারাটা দিন আমার সেবা করত। বলতে গেলে আমার থেকে রিহানকে সেই বেশি দেখাশোনা করত। তার সাথে আমার পরিবারকেও আগলে রেখেছিল। বাবাকে একটা চাকরিও দেন। আমরা এখন যে বাসাটায় আছি, ওটা শুভ বানিয়ে দিয়েছিল বাবাকে। বেশ ভালোই চলছিল আমাদের। কিন্তু কথাটা বলেই একটু থেমে যাই। কয়েকটা জোরে জোরে শ্বাস নিয়ে আবার বলতে শুরু করি। তখন আমি ইন্টার পরীক্ষা দিয়ে মাত্র অনার্সে উঠেছিলাম। বেশ ভালোই কাটছিল আমাদের সংসার। আনন্দের শেষ ছিল না। কিন্তু হঠাৎ একদিন শুভর একটা জরুরি কাজ পড়ে যায়। তাকে এমার্জেন্সি আমেরিকা যেতে হয়। সবার কাছে বিদায় নিয়ে সে ওই দিন রাতে চলে যায় আমেরিকা। আমার স্পষ্ট মনে আছে, যাওয়ার আগে সে বলেছিল আমেরিকা থেকে খুব জলদিই চলে আসবে আমাদের কাছে। কিন্তু আসেনি জানেন। তখন যে গেল, এখনো পর্যন্ত সে আর আমাদের কাছে ফেরেনি। আমার দোষ কি ছিল আমি জানি না, তবে ও আমেরিকা যাওয়ার 20 দিন পর আমাদের কাছে একটা চিঠি আসে। সেখানে লেখা ছিল আমি যেন আমার বাবার বাড়ি চলে যাই। ও নাকি চায় না আমি ওর বাড়িতে থাকি। শুভ ওর বোনকেও নাকি বলেছে যেন আমি এই বাসায় না থাকতে পারি। আমাকে যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ওদের বাড়ি থেকে। তেমনটাই হয়। তবে এতটুকুতেই সীমাবদ্ধ ছিল না। আমার বাবা যে ওদের কোম্পানিতে চাকরি করত, সেখান থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। বাবা অনেক বড় ছিলেন, এত কিছু একসাথে নিতে পারেননি, তাই হয়তো অসুস্থ হয়ে যান। কথাগুলো বলতে গিয়ে কথা বারবার আটকে যাচ্ছিল আমার, তবুও নিজেকে সামলে নিলাম। তারপর আবারও বলতে লাগলাম। এর 1 মাস পর আমাদের বাসায় ডিভোর্স লেটার আসে, সাথে 6 লাখ টাকাও। এসব দেখে বাবার মা দুজনেই আরও অসুস্থ হয়ে যান। ভাগ্যক্রমে মায়ের তেমন কোনো বড় অসুখ হয়নি, কিন্তু বাবার অবস্থা ভালো ছিল না। এই 6 লাখ টাকার 5 লাখ টাকায় বাবার চিকিৎসা করতেই চলে যায়। কিন্তু তবুও বাবাকে সুস্থ করতে পারিনি। চলে যান আমাদের ছেড়ে, এই দুনিয়া ছেড়ে। এরপর শুরু হয় লোকেদের কথা। তারা কি বলতো জানেন, আমি নাকি এটারই যোগ্য ছিলাম। সুখ জিনিসটা আমার কপালে নেই। আমি নাকি আমার স্বামীকে আগলে রাখতে পারিনি। আমি একটা... এসব কথা শুনে ইচ্ছা করতো মরে যেতে। কিন্তু আমার যদি কিছু হয়, তাহলে আমার মা আর ছেলের কিভাবে থাকবে? তাই নিজেকে শক্ত করে নিলাম। এরপর থেকে লোকেদের কথায় কান দিতাম না। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের টিউশনি করাতাম। এর থেকে বেশি তো করতে পারবো না। আমি তো মাত্র ইন্টার পাস্ট। কেই বা আমাকে ভালো কোনো চাকরিতে নেবে? কিন্তু তাতেও আমি দমে যাইনি। যতটুকু পারতাম ততটুকু কাজ করতাম। এভাবেই কেটে যায় পুরো 1 বছর 5 মাস।
এখন সব কিছু মানিয়ে নিয়েছি আমি, কিন্তু কেন যেন শুভর কথা মনে পড়লে নিজেকে আটকে রাখতে পারি না। কথাগুলো বলে চুপ হয়ে যায়। রেহানও চুপ করে আছে। হঠাৎ সে আমার দিকে ফিরে বলে ওঠে, আচ্ছা, আমার যতটুকু মনে হচ্ছে শুভ খারাপ ছিল, তাহলে তুমি ওকে ভালো বলছিলে কেন? কেমনে খারাপ বলুন তো? এত কিছু করেছে সে আমার জন্য, তাকে খারাপ কিভাবে বলি আমি? হ্যাঁ, ও যা করেছে তা ওর করা উচিত ছিল না, আবার হয়তো আমারই কোনো দোষ ছিল। এই তো দেশের মাইয়া, যত কিছু হোক না কেন সব দোষ তাদেরই। স্বামীরা যেন ধোয়া তুলসী পাতা। মানে মানে দোষ ওর ছিল, তোমার না, ওই খারাপ। হয়তো, আবার বলে হয়তো। আমি চুপ করে থাকলাম। আসলেই রিয়ান ঠিক বলছে, শুভই হয়তো খারাপ ছিল, কিন্তু এতগুলো বছর থেকেছি তার সাথে, কই কোনো বাজে দিক তো দেখিনি তার। তাহলে হুট করে এত পরিবর্তন কেন? এগুলো ভাবছি, হঠাৎ রেয়ান আবারও বলে উঠল, আচ্ছা, এত কম বয়সে বেবি হয়েছিল তোমার, কোনো কি খারাপ ইফেক্ট পড়েনি তোমার উপর? না, হয়তো আমার ভাগ্যে এমন কিছু ছিল না। হুম, আচ্ছা রেয়ান, আপনি আমাকে কোথায় প্রথম দেখেছিলেন? কথাটা শুনে রেয়ান আমার দিকে একবার তাকালো, পরক্ষণে উঠে দাঁড়ায়। সে প্যান্টের পকেটে হাত রেখে বলে, চলো তোমাকে বাসায় দিয়ে আসি, পরে না হলে অনেক দেরি হয়ে যাবে। ওনার কথাই বেশ বুঝতে পারছি তিনি আমার কথা এড়িয়ে যাচ্ছেন, কিন্তু কেন? তাকে আবারও জিজ্ঞেস করলাম, উত্তরটা কি দেবেন না আমাকে? সময় আসুক, একদিন না একদিন পেয়ে যাবে, বলেই তিনি গাড়ির দিকে হাঁটা ধরলেন। রাতে ড্রয়িং রুমে রিহানকে খাওয়াচ্ছি আমি, সামনেই টিভি চলছে। রিহান টিভির রিমোট দিয়ে বারবার চ্যানেল পাল্টাচ্ছে। হঠাৎ সে আমাকে বলে ওঠে, মা মা দেখো, তোমাকে আর বাবাকে টিভিতে দেখাচ্ছে। কথাটা শুনে আমি টিভির দিকে তাকালাম। সেখানে তাকাতেই আমার চোখ বাইরে আসার উপক্রম। টিভিতে আসলেই আমাকে আর রেয়ানকে দেখাচ্ছে। আজকে সকালের ঘটনা, যেখানে আমাকে রেয়ান কোলে করে গাড়িতে বসাচ্ছে। ভিডিওটা দুবার দেখিয়ে টিভিতে একজন মহিলার আবির্ভাব ঘটে। সে তার কাজ অনুযায়ী বলা শুরু করে, ব্রেকিং নিউজ, দেশের টপ বিজনেসম্যান আজিজ আহমেদের ছেলে রেহান আহমেদ একটা মেয়েকে কোলে করে গাড়িতে বসাচ্ছেন। গোপন সূত্রে জানা গেছে যে মেয়েটি একজন ডিভোর্সি, আর তার একটি ছেলেও আছে। এখন কথা হচ্ছে, রেহান আহমেদ এমন মেয়ের সাথে কেন? কোনো কি সম্পর্ক আছে তাদের মাঝে? তাছাড়া রেহান আহমেদ মেয়েটির এলাকার একজন পুলিশও। আসলেই কি আছে তাদের মাঝে? আর কতদিন ধরে চলছে এসব? আসুন জেনে নিই। বলেই আরও কয়েকটি ভিডিও দেখায় তারা, যেখানে আমার এলাকার কিছু লোকজন আছে। এই লোকজনগুলো সেই লোক যারা আমাকে আগেও কথা শুনিয়েছে, এখন আমার নামে বদনাম করতে বাদ রাখেনি তারা। এগুলো শুনে টপ টপ করে চোখ থেকে পানি পড়ছে আমার। এর মাঝে হঠাৎ দরজার কলিং বেল বেজে ওঠে। মা গিয়ে দরজা খুলতে দেখে রেয়ান। রেয়ানকে দেখতেই আমার রাগ উঠে যায়। সে কাছে আসতেই আমি তার কলার চেপে ধরি, রাগী কণ্ঠে বলি, এখন খুশি তো আপনি? দেখুন টিভিতে কি বলছে সবাই আমার নামে, সব আপনার জন্য হয়েছে সব। কথাটা বলতে বলতে রেহানকে মারা শুরু করলাম। তা দেখে রিহান মায়া ভরা কণ্ঠে বলল, মা, বাবাকে মারছো কেন? কোনো বাবা নাই লোক তোর, আর একবার যদি কোনো অচেনা লোককে বাবা ডাকিস তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না বলে দিলাম। কথাটা ধমক দিয়েই বললাম আমি। এই প্রথম রিহানকে ধমক দিয়েছি। পানিতে চোখ ভরে গেছে আমার ছেলেটার, মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওর চোখের পানি দেখে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও নিজেকে শক্ত রাখলাম। মাকে উদ্দেশ্য করে বললাম, মা, রিহানকে নিয়ে যাও এখান থেকে। আমার কথা শুনে মা তৎক্ষণাৎ রিহানকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। এদিকে রিহানকে বকা দিতে গিয়ে রেয়ান আমাকে কিছুটা রাগী কণ্ঠে বলল, আমার উপরে রাগ তুমি রিহানের উপরে কেন ঝাড়ছো? কেন, কষ্ট হচ্ছে বুঝি? আচ্ছা, আপনার কেন কষ্ট হচ্ছে? কষ্ট তো আমার হওয়া কথা, তাই না? তাহলে আপনার এত দরদ কেন ওর প্রতি? আপনি আমাদের কেউ না, দূরে থাকুন আমাদের কাছ থেকে। দেখো মীরা, শান্ত হও। কেন শান্ত কেন হব আমি? আমি কোনো শান্ত হচ্ছি না। আমার কি মনে হয় জানেন, টিভিতে যা দেখাচ্ছে সব আপনি ইচ্ছে করে করেছেন যাতে আমি আপনাকে বিয়ে করি, তাই না? আরে আপনি এত নীচ যে আমাকে বেশ্যা বানিয়ে দিলেন। কথাটা শুনতেই রিয়ান রেগে গেল। আমার হাতটা শক্ত করে ধরে চিল্লিয়ে মীরা বলে উঠল। এতে আমি তার হাত এক ঝটকায় সরিয়ে দিলাম। তারপর বললাম, ছবেন না আপনি আমাকে। আপনার মতন পশু জানোয়ার অমানুষের হাতে ছোঁয়ায় আমার ঘৃণা হয়, বুঝেছেন? ঘৃণা হয় আমার। কথাটা শেষ হতেই রিয়ান আমার গাল চেপে ধরলো, দাঁতের দাঁত চেপে বলল, আমার ছোঁয়ায় ঘৃণা হয় না তোর? এই ছোঁয়ায় তোকে সহ্য করতে হবে।
বলেই রেয়ান আমাকে ছেড়ে দিল আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে যায় বাসা থেকে। আর আমি সেখানেই বসে পড়ি। কেন জানি আজ চোখের পানি বাঁধ মানছে না। রাত প্রায় 3টে। হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। পানির পিপাসা লাগছে খুব, তাই উঠে রান্নাঘরে গেলাম পানি খেতে। হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ পাই। দরজার কাছে যেতেই শুনতে পাই কেউ একজন মরুভূমি মরুভূমি বলে ডাকছে। বুঝতে পারছি সেটা রেয়ান, তাই সেখান থেকে চলে আসতে নেব তখন রেয়ান জোরে জোরে বলে ওঠে, ওই মরুভূমি, দরজা খোলো, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। বলেই জোরে জোরে দরজা ধাক্কানো শুরু করলো। এমনভাবে ধাক্কাচ্ছে যেন এখনই দরজাটা ভেঙে ফেলবে। যদি সত্যি সত্যি ভেঙে ফেলে দরজা, ভেবেই দরজাটা খুললাম আমি। দরজা খুলতেই দেখি রিয়ান কিছু একটার বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টলছে। আমাকে দরজা খুলতে দেখে সে একটা হাসি দিয়ে বলে, আই লাভ ইউ মরুভূমি। রেয়ান মুখ খুলতেই একটা বাজে গন্ধ আসে আমার নাকে। সাথে সাথে চোখ বড় বড় করে রেয়ানের দিকে তাকিয়ে বলি, রেয়ান, আপনি ড্রাঙ্ক? ইয়াপ। ড্রাঙ্ক হয়ে এখানে কি জন্য এসেছেন? তামাশা পেয়েছেন নাকি? বের হন আমার বাসা থেকে। নোপ। কি আপ নোপ লাগিয়ে রেখেছেন? যান এখান থেকে। কথাটা শুনে রেয়ান তেড়ে আসে আমার কাছে। তারপর কি মনে করে বাসার দরজা লাগিয়ে দেয়। তা দেখে আমি কিছুটা ভীত কণ্ঠে বললাম, দরজা লাগাচ্ছেন কেন?" সে আমার কথায় পাত্তা না দিয়ে তার হাতের বোতল আমার দিকে এগিয়ে দিয়ে বলে, খাবা মরুভূমি? চলো দুজনে একসাথে নেশা করি। কথাটা বলি রেয়ান ডলতে ডলতে আমার দিকে এগোতে থাকে। এতে আমি পিছাতে পিছাতে কিছুটা ধমকের সুরে রিয়ানকে বলে উঠি, দেখুন তো, দেখাও না, মানা করেছে কে? ওয়েট, আমি দেখছি কেউ মানা করেছে নাকি। কার এত বড় সাহস আমার মরুভূমিকে মানা করে? আজকে ওই বেটার একদিন কি আমার একদিন। বলেই নিজের চারপাশে তাকাতে শুরু করে কেউ আছে কি না তা দেখার জন্য। এদিকে আমি বেয়াক্কেলের মতন তাকিয়ে আছি তার দিকে। নেশা করে কি এর মাথাটা গেছে নাকি? কি সব আবল তাবল কথা বলছে। ইচ্ছে তো করছে এক বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে দিতে, কিন্তু এখন রাগলে চলবে না। তাই ইচ্ছেটা সাইডে রেখে শান্ত কণ্ঠে রেয়ানকে বলি, রেয়ান, এখানে কেউ নেই, আপনি আর আমি আছি শুধু। তাহলে তো ভালোই হলো, যত ইচ্ছে তত মদ খাইতে পারবো। কি বলো? তার কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। তারে আমি কই কি আর সে আমারে কয় কি। উফ, বিরক্তিকর একটা অবস্থা। বুঝতে পারছি না রিয়ানকে বাসা থেকে বের করব কিভাবে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে মিষ্টি স্বরে রেয়ানকে বললাম, দেখুন রেয়ান, এখন অনেক রাত হয়েছে, এভাবে কারোর বাসায় এত রাতে আসতে নেই। লোকে দেখলে কি বলবে? আপনি প্লিজ যান এখান থেকে। না, আমি যাব না। আমি আমার মরুভূমির সাথে নেশা করব। এখন কিন্তু আমি রেগে যাচ্ছি রেহান, ভালোভাবে বলছি, যান এখান থেকে। না হলে না হলে কি করবা? কিচ্ছু করতে পারবো না তুমি আমার। আমি তোমাকে বলেছি তুমি আমার সাথে নেশা করো, না হলে আমি তোমাকে স্পর্শ করব। মানুষ এতটা বাজে হতে পারে তা আপনাকে না দেখলে আমি জানতেই পারতাম না। দেখুন, আমি আবারও বলছি, যান আমার বাসা থেকে, না হলে আমি কিন্তু চেঁচামেচি করব। আপনি কি চান আমি চেঁচামেচি করে লোকজন ডাকি? ডাকো, দেখি তোমার কত বড় গলা। কিন্তু আমি শিওর ফাটা গলা যেমন তেমন হবে তোমার গলার স্বর। তাছাড়া এতে তোমারই লস। তোমার চেঁচামেচিতে লোকজন তোমার বাসায় আসবে, আমাদের এভাবে এত রাতে দেখবে, তারপর অনেক বাজে বাজে কথা বলবে, অ্যান্ড লাস্টে আমাদের বিয়ে দিয়ে দেবে। রেয়ান, আপনি এত বাজে কেন বলুন তো? এত কিছুর পর আমার সামনে আসতে আপনার লজ্জা করে না? কিভাবে বলছেন এগুলো? মাতাল অবস্থায় থেকেও এত বাজে কথা বলছেন। হ্যাঁ বলছি, কারণ এই মদের নেশা আমাকে গ্রাস করতে পারে না। কে পারে জানো? তুমি। তোমার নেশা যে আমাকে খুব বাজেভাবে গ্রাস করছে, চাইলেও সেখান থেকে বের হতে পারবো না। আপনি জীবনেও শুধরাবেন না মিস্টার রেহান, এখনো আপনি এগুলো বলছেন। আমার আর এসব সহ্য হচ্ছে না রেহান, প্লিজ যান আমার বাসা থেকে। হাত জোর করছি আপনাকে, প্লিজ চলে যান। আপনার এসব কথা আমার শুনতে ইচ্ছে করছে না। আমার কথা রেয়ানের কানে গেছে নাকি জানি না, তবে সে কিছু না বলে দরজার দিকে যেতে লাগলো। এটা দেখে আমি ভাবলাম হয়তো রেয়ান চলে যাবে, কিন্তু না, সে দরজার দিকে দুপা এগিয়ে আবার আমার কাছে সে আমাকে কোলে তুলে নিল। তারপর আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এখানে মদ খেয়ে মজা নেই বুঝলে মরুভূমি, একটা কাজ করি, চলো ছাদে যাই, সেখানে খাবো। ছাদটা কোন দিকে বলো তো? জীবনেও বলবো না ছাদ কোন দিকে। নামান আমাকে। কোলে নিয়ে আছেন কেন আমায়?
আমার ইচ্ছে। আর শোনো, তোমাকে ছাদ কোথায় সেটা বলতে হবে না, আমি জানি ছাদ কোন দিকে, জাস্ট ফর্মালিটির জন্য বললাম। এখন সেটার উত্তর না দিয়ে নিজের বেয়াদবির প্রমাণ দিলে তো আমার কিছু করার নেই। কি বললেন আপনি? আমি বেয়াদব? আর ফর্মালিটি? এখানে ফর্মালিটির কি আছে? হ্যাঁ, তুমি বেয়াদব, চরম রকমের বেয়াদব, অ্যান্ড আমার যা ইচ্ছে আমি তোমাকে তাই ডাকবো। ইচ্ছে করলে ফাজিল, বস্তি সব ডাকবো, তোমার তাতে কি? হ্যাঁ, আরে আমার ব্যাপারে বলছেন আর আমাকে জিজ্ঞেস করছেন, আমার তাতে কি? মাথাটাতে কি গেছে নাকি আপনার? নামান আমাকে, আর এক্ষুনি বের হন আমার বাসা থেকে। আমার কথা তার কানে ঢুকছে বলে আমার মনে হচ্ছে না। সে তার মতন করে ছাদে নিয়ে যেতে লাগলো আমাকে। আমার দিকে তাকিয়ে কিছুটা রাগী কণ্ঠে বলল, বেএক্কেল মরুভূমি একটা, মাথার ওপর বিশাল চাঁদ বিরাজ করছে। চাঁদের আলোয় চারপাশটা স্পষ্ট দেখা যাচ্ছে, সাথে দেখা যাচ্ছে রেয়ানের উদ্ভট কাণ্ডগুলো। ছাদের এক পাশে বসে আছি আমি, আর আমার পাশে বসে আছে রেয়ান। আমাদের ঠিক সামনে রাখা হয়েছে বোতলটা। রেয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেটার দিকে, এমন ভাবে তাকিয়ে আছে যেন মদের বোতলটা নিয়ে তার কত শত চিন্তা। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা মরুভূমি, আমি বোতলটা থেকে মাত্র এক ঢোক খেয়েছি, তাহলে বোতলের মদ অর্ধেক হলো কিভাবে? আমার অগোচরে এখান থেকে তুমি খেয়েছো নাকি? এমতো অবস্থায় আমার কি রিয়াকশন দেওয়া উচিত বুঝতে পারছি না। মানে আমি মদ খেয়েছি, এটা রিয়ানের ধারণা? লাইক সিরিয়াসলি? ইচ্ছে তো করছে এখনই ছাদ থেকে ফেলে দিয়ে কে। আমি বুঝি না এটা কি ধরনের পুলিশ। আমি কিছু বলতে যাব তার আগে রেয়ান হুট করে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর খুব শক্ত করে জড়িয়ে ধরে আমায়। এতে আমি কিছুটা কেঁপে উঠি। রেয়ানকে হালকা ধাক্কা দিতে বলি, মিস্টার রেয়ান, প্লিজ উঠুন, আমার কোল থেকে উঠুন। হুম। কি হুম? আমি আপনাকে উঠতে বলেছি রেহান, ওঠেন তাড়াতাড়ি, আমার বাসা থেকে বের হন, না হলে কিন্তু। রেহানের দিকে তাকাতেই আমি চুপ হয়ে যাই। আমি এত কিছু বললাম, কিন্তু এই ব্যক্তির কানে মনে কিচ্ছু যায়নি। সে তো আরামসে আমার কোলে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় কেমন যেন লাগছে রেয়ানকে, একদম বাচ্চা বাচ্চা। ঠোঁট দুটোকে কেমন করে উল্টিয়ে রেখেছে কেন জানি না। এখন রেয়ানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে খুব ইচ্ছে করছে আমার। ভাবছি ইচ্ছেটা পূরণ করে ফেলি। তাই রেয়ানের দিকে তাকিয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। রেয়ানের চুলগুলো কালো না, কিছুটা লালচে রঙের, সাথে সিল্কিও অনেক। রেয়ানের ভুরুগুলোও লালচে রঙের, একদম পারফেক্ট। আর তার চোখের পাপড়িগুলো, সেগুলো অনেক ঘন ঘন, ইচ্ছে করে ছুঁয়ে দিতে। চোখের বাম পাশেই একটা ছোট্ট তিল আছে, একদম আমার মতন। আর আমারও ঠিক একই রকমের তিল আছে চোখের বাম পাশটায়। যাক, এতদিনে তার সাথে আমি আমার একটা কোনো মিল পেলাম ভেবেই আনমনে একটা হাসি দিয়ে দিলাম। পরক্ষণে আবার তাকে পর্যবেক্ষণ করতে শুরু করি। শুধু সুন্দর না, অনেক সুন্দর। হঠাৎ খেয়াল করলাম তার গায়ের রঙের দিকে। এখানেও সে 100-তে 100। আমার থেকে তিনি 3 ডবল সাদা। কেন যেন আমার আর তাকে দেখতে ইচ্ছে করছে না, খুব হিংসে হচ্ছে আমার। এত সুন্দর কেন তিনি, তাও আবার আমার থেকেও। ভোরের প্রথম আলো আমার চোখে পড়তেই আমার ঘুম ভেঙে যায়। রেয়ান এখনো আমার কোলে ঘুমাচ্ছে। তার দিকে একবার তাকিয়ে তাকে নিচে শুয়ে দিলাম, তারপর চলে আসলাম নিচে নিজের রুমে। সকাল প্রায় অনেক, আমি, রিহান আর মা সবাই নিচে, শুধু রেয়ান ছাড়া। সে এখনো মনে হয় ঘুমাচ্ছে ছাদে। নিচে আসার পর থেকে একবারও তার কাছে যাইনি আমি। হঠাৎ কলিং বেলের আওয়াজ পাই। দরজা খুলতেই দেখি একদল রিপোর্টার্স দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই তারা নানান বাজে বাজে প্রশ্ন করতে শুরু করেন। সাথে সাথে আমি দরজা বন্ধ করে দিই। বিরক্ত লাগছে এগুলো আমার। এসব মিডিয়ার লোক এখন আমার বাসার সামনেও চলে এসেছে। তাদের জন্য হয়তো বাসা থেকে বের হতেও পারবো না আমি। আস্তে আস্তে রাগতে শুরু করি আমি। কেন যেন রাগ লাগছে প্রচুর। আর তা আরও বেড়ে যায় রেয়ানকে দেখে। সে ধীর পায়ে আমার দিকে এগোচ্ছে। তাকে দেখে আমি রাগী কণ্ঠে বললাম, দেখুন আপনার জন্য কি অবস্থা হয়েছে আমাদের, দেখুন। এখন তো বাসা থেকেও বের হতে পারবো না আমরা, সাথে লোকেদের তো কথা আছেই। কেন এমন হচ্ছে রেয়ান? আপনার জন্যই তো, তাই না? তাহলে কেন চলে যাচ্ছেন না আপনি আমাদের জীবন থেকে? কথাটা শুনে রেয়ান কোনো জবাব দিল না আমায়, শুধু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে এগোতে লাগলো। তা দেখে মা এবার তার ঝাঁঝালো কণ্ঠে রেয়ানকে বলল, এই ছেলে, তুমি আমার বাসায় কিভাবে, আর আমার মেয়ের দিকে ভাবে এগোচ্ছ কেন? বের হও আমার বাসা থেকে। মায়ের কথা শুনে রেয়ান তার দিকে তাকালো। কিছুটা গম্ভীর কণ্ঠে মাকে বলে, দেখুন শাশুমা, আমি এখানে কিভাবে তা আপনার না জানলেও চলবে। আর শুনুন, আমার নাম রেয়ান, আমাকে রেয়ান বলেই ডাকলেই আমি বেশি খুশি হব। আর একটা কথা,
আপনার মেয়ে আমার আমানত, তাই ওর সাথে আমি কি করি না করি তা আপনার না দেখলেও চলবে। ইজ দ্যাট ক্লিয়ার? কথাটা বলে রেয়ান আর এক মুহূর্ত দাঁড়ালো না, আমাকে কোলে নিয়ে সোজা পা বাড়ালো আমার রুমের দিকে। এদিকে সোফায় আরাম করে ঘুমিয়ে আছে রিহান। এতক্ষণ যে এত কিছু হলো যেন সে টেরই পায়নি। রুমে ঢুকতেই রিয়ানের থেকে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। তার কলার ধরে রাগী কণ্ঠে বললাম, আপনার সমস্যা কি বলুন তো রিয়ান? লজ্জা বা অনুতপ্ত বোধ কিছুই কি কাজ করছে না আপনার মাঝে? এত কিছুর পরও আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আর আপনার সাহস কিভাবে হলো আমাকে কোলে তোলার? কালকে রাতে কিছু বলিনি দেখে আপনি বারবার আমাকে কোলে নেবেন নাকি? কোলে নিব, 100 বার নেব, কারণ তুমি আমার আমানত। কিসের আমানত আমি আপনার? আমি কারোর কোনো আমানত নয়, বুঝতেছেন? আর আপনার তো জীবনেও না। আপনার মতন অমানুষের সাথে কথা বলতেও আমার ঘৃণা করে। তাই? তাহলে তো এটার অভ্যাস করে নাও, কারণ আমাদের যখন বিয়ে হবে তখন এগুলোই সহ্য করতে হবে তোমাকে। কক্ষনো না। যার জন্য আমার চরিত্রে দাগ লেগেছে তাকে আমি জীবনেও বিয়ে করব না। আমি মরে যাব, কিন্তু আপনাকে বিয়ে করব না, আমার কথা শেষ হওয়ার আগেই রেয়ান আমাকে 2 হাতের বাহুতে খুব শক্ত করে চেপে ধরে। নিজের মুখ আমার মুখের কাছে এনে দাঁতে দাঁত চেপে বলে, কি বললি তুই? তুই মরে যাবি কিন্তু আমাকে বিয়ে করবি না, তাই না? আরে আমি চাইলে তোকে এখন এই মুহূর্তে বিয়ে করতে পারবো, কিন্তু কেন করছি না জানিস? কারণ আমি চাই তুই নিজে থেকে আমাকে বিয়ে কর, জোর করে না। সেই স্বপ্ন দেখা বন্ধ করে দিন রেয়ান, কারণ আপনার এই স্বপ্ন কখনো পূরণ হবে না। একটা কথা কি জানো মরুভূমি, আমি স্বপ্ন পূরণ করার জন্যই দেখি, তা মাঝপথে রেখে দেওয়ার জন্য না। অ্যান্ড আই এম শিওর আমার এই স্বপ্নটা পূরণ হবে, তাও অনেক তাড়াতাড়ি। কথাটা বলেই রেয়ান আমাকে ছেড়ে দেয়। তারপর চলে যেতে নিলে আমি তাকে কিছুটা বিরক্ত কণ্ঠে বলি, কোথায় যাচ্ছেন আপনি? এখানে তো তুমি থাকতে দেবে না, তাই বাইরে যাচ্ছি, কাজ আছে। কিভাবে বাইরে যাবেন শুনি? মিডিয়ার লোক চারপাশ ঘিরে রেখেছে আমার বাসা, যাওয়ার কোনো উপায় নেই। তাহলে কি তুমি আমাকে এখানে থাকতে বলছো? তার কথাটা শুনে আমি চুপ হয়ে যাই, কি বলবো বুঝতে পারছি না। সে আমাকে চুপ থাকতে দেখে আমার দিকে কিছুটা মুচকি হেসে বলে, তুমি আমাকে এত কাঁচা খেলোয়াড় ভাবো মরুভূমি? ভুলে যেও না আমি একজন পুলিশ অফিসার। কোথায় কিভাবে বের হতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে রুমটা থেকে বের হয়ে যায়। দুপুর প্রায় 2টো, মাত্র রিহানকে খাইয়ে দিলাম আমি। এবার আমার আর মায়ের খাবার পালা। টেবিলে খাবার বাড়ছি, এমন সময় দরজার কলিং বেল বেজে ওঠে। ভেবেছিলাম হয়তো মিডিয়ার লোক হবে, তাই পাত্তা দিলাম না। কিন্তু 5-6 বার কলিং বেল বাজার পর বাধ্য হয়ে দরজা খুললাম আমি। দরজা খুলতেই দেখি রেয়ান দাঁড়িয়ে আছে। চোখ মুখ শক্ত করে রেখেছে সে, চোখ দুটো লাল হয়ে আছে, আর তার দৃষ্টি স্থির আমার চোখের দিকে। কেন জানি না রেহানকে খুব অস্বাভাবিক লাগছে আমার। ভালোভাবে রেয়ানের দিকে তাকাতেই আমার চোখ যায় তার হাতের দিকে। হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে তার। রেয়ানের হাতে রক্ত দেখে আমি চমকে উঠলাম, কিন্তু তবুও শান্ত দৃষ্টিতে রেয়ানের দিকে তাকিয়ে হালকা কণ্ঠে বললাম, আপনার হাতে রক্ত কেন? রেয়ান কিছু বলল না, তার দৃষ্টি এখনো আমার দিকে। কিছু একটা আন্দাজ করতে পেরে আমি মাকে বলে উঠলাম, মা, রিহানকে নিয়ে যাও তো, আমার রেয়ানের সাথে কিছু কথা আছে। মানে? এই ছেলের সাথে তোর কি কথা? আর আমরা যাবই বা কেন? মা, আছে কথা, তুমি প্লিজ যাও, কথা শেষ হতেই ডাকছি তোমায়। কিন্তু প্লিজ মা। মা আর কিছু বললেন না, গোমড়া মুখ করে রিহানকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। মা আর রিহান চলে যেতেই আমি রিয়ানকে নিয়ে সোফায় বসি। সে এখনো চুপ করে আছে, নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। তার যে হাত কেটে গেছে আর সেখান থেকে যে রক্ত পড়ছে, এতে যেন তার কোনো খেয়ালই নেই। কিন্তু আমি তো এড়াতে পারছি না এটা। একটা মানুষের হাত থেকে এভাবে রক্ত পড়ছে আর আমি হাতে হাত রেখে বসে থাকবো? জীবনেও না। তাড়াতাড়ি গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসি। তারপর ঔষধ লাগাতে থাকি রেয়ানের হাতে। ওষুধ লাগানো শেষে রেয়ানের দিকে তাকিয়ে দেখি সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখ দুটো যেন অনেক কিছু বলছে আমায়, কিন্তু আফসোস আমি সেগুলো বুঝতে পারছি না। রেয়ানের এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার খুব অস্বস্তি হচ্ছে, সাথে অজানা কিছু প্রশ্ন। নরম কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম, আপনার হাত কাটলো কিভাবে? আমি একজন পুলিশ, আমার কাজই মৃত্যুর সাথে লড়াই করা। এখানে এটা তো সামান্য হাত কাটা, হয়তো কোনোভাবে কেটে গেছে। সত্যি তো? হুম। তার উত্তর শুনে হাসলাম আমি। হেসে হেসে বললাম, খুব ভালো মিথ্যে বলতে পারেন তো আপনি রেয়ান, কিন্তু আফসোস সেই মিথ্যেটা আমার সামনে বেশিক্ষণ টিকলো না। মানে? এতক্ষণ আপনি আমার দিকে তাকিয়েছিলেন, কিন্তু যখনই আমি আপনাকে প্রশ্ন করলাম তখন আপনি মাথা নিচু করে উত্তর দিলেন।
একটা কথা কি জানেন, আপনি কখনো কথা বলার সময় মাথা নিচু করেন না, সব সময় চোখে চোখ রেখে কথা বলেন। একমাত্র মিথ্যা কথা বলার সময় আপনি নিচের দিকে তাকিয়ে কথা বলেন। কথাটা শুনে রিয়ান বাঁকা হাসল। পরক্ষণে শান্ত কণ্ঠে জবাব দিলেন, সকালে বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম। দেখা করে আসার সময় কিছু মিডিয়ার লোক আমাকে দেখে ফেলে। তারপর শুরু হয় তাদের নানান প্রশ্ন। আমি সুন্দরভাবে তাদের সব কথার উত্তর দিচ্ছিলাম, বাট একটা রিপোর্টার তোমাকে নিয়ে একটা বাজে প্রশ্ন করে, যা আমার সহ্য হয়নি। আর আমি তাকে মারা শুরু করি। মারার এক পর্যায়ে ভুলবশত আমার হাত পাশে থাকা কাঁচের দেওয়ালে লেগে যায়। কথাটা বলেই তিনি চুপ হয়ে যান। আমি আর তার দিকে তাকিয়ে আছি, গভীরভাবে পর্যবেক্ষণ করছি তাকে। এত কিছু হয়ে গেল, কিন্তু তাও তার মুখ স্বাভাবিক। সে স্বাভাবিকভাবেই সামনের দিকে তাকিয়ে আছে। আপনি কি জানেন আপনার এমন করায় কি হতে পারে? হ্যাঁ। তাহলে আপন করলেন কেন? আপনি কি বুঝতে পারছেন আপনার এমন করায় মিডিয়ার লোক কতটা খারাপ খারাপ নিউজ বানাতে পারে আমাদের নামে? রাগটা কি একটু কন্ট্রোল করা যায় না? বুঝে শুনে কাজটা কেন করবেন না আপনি? আমার কথায় রিয়ান এবার কিছুটা গম্ভীর হয়ে গেল। সামনের দিকে তাকিয়ে থেকেই গম্ভীর কণ্ঠে বলল, আমি বুঝে শুনেই সব কাজ করি, তোমাকে আমাকে শেখাতে হবে না। আর রইল খারাপ নিউজের কথা, সেগুলো কোনোভাবে কেউই বানাতে পারবে না, আমি বানাতে দেব না। কি করবেন আপনি? রেয়ান আবার চুপ হয়ে গেল। তার এভাবে বারবার চুপ হয়ে যাওয়া বিরক্ত হচ্ছি খুব আমি। বিরক্তি নিয়েই বললাম, চুপ থাকতে তো এখানে আসেননি নিশ্চয়ই, কী জন্য এসেছেন তা বললে খুশি হব। না মানে আমি ভেবেছিলাম ওই রিপোর্টার্সগুলো আবারও হয়তো তোমার বাসায় এসেছে, তাই দেখতে আসলাম। সকালেও তো এসেছিল তারা, আমাকে অনেক বাজে বাজে কথা শুনিয়েছে। তাহলে তখন কেন কিছু করেননি আপনি? এখন এত রাখছেন যে? কে বলল আমি তাদের কিছু করিনি? বলেই বাঁকা হাসলেন তিনি। তার হাসির মানে কি? সে কিছু করেছে নাকি ওই লোকগুলোর সাথে? কৌতূহল নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি করেছেন ওদেরকে? ওয়েল, আমার কাজ শেষ, তাই আমার এখন যাওয়া উচিত। বলেই এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি, সোজা চলে যান বাসার বাইরে। এদিকে তার কথা আমি স্পষ্ট বুঝতে পারছি যে সে আমার কথা এড়িয়ে যাচ্ছে। কিন্তু কেন? কিছু খারাপ কিছু করেননি তো তাদের সাথে? সকালে মানুষের চেঁচামেচিতে ঘুম ভাঙে আমার। চোখ খুলতেই দেখি রিহান এখনো ঘুমোচ্ছে। তাকে পাশে শুইয়ে দিয়ে আমি নিচে চলে যাই কি হয়েছে তা দেখার জন্য। নিচে যেতেই দেখি যে লোকগুলো আমার নামে বাজে কথা বলে বেড়ায়, তারাই আজ আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। তাদের এমন ব্যবহারে আমি অনেক অবাক। হঠাৎ আমার কাছে ক্ষমা চাইতে এসেছে কেন তারা? আমি লোকগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলি, আপনারা তো সবসময় মানুষের কাছে আমার বদনামি করে এসেছেন, আজ হঠাৎ ক্ষমা চাইছেন যে? আমার কথা শুনে একজন করুণ কণ্ঠে বলে ওঠে, আমরা তো আর জানতাম না ওই পুলিশ তোমার কে হয়, জানলে হয়তো ওসব বাজে কথা বলতাম না, মাফ করে দাও আমাদের মা। এবার আমি বুঝতে পারছি তারা কেন এমন ভালো ব্যবহার করছে আমার সাথে। রিয়ান যে এমনটা করেছে তা স্পষ্ট। কেন যেন মনে হচ্ছে সে এখানেই কোথাও আছে। তাই আর দেরি না করে বাসার বাইরে চলে যায় রিয়ান আছে কি না তা দেখার জন্য। বাইরে যেতেই দেখি রিয়ান গাড়ির সাথে হেলান দিয়ে দুই হাত প্যান্টের পকেটে রেখে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই চোখ থেকে সানগ্লাস খুলে ঠোঁট নাড়িয়ে বলে, কেমন দিলাম মরুভূমি? চলবে। গল্প সে কি জানে, লেখক ঈশানুর তাসমিয়া।